শুনছি পাখি, বলো। অন্তর আপু কোথায় জানো? শুদ্ধ কিছুটা অবাক হয়ে বলে। অন্তরাকে দিয়ে তোমার কি কাজ? অন্তর আপু ছোট বোন নুসরাত আমাদের সাথেই পড়ে। সে প্রায় এক সপ্তাহের বেশি হলো ভার্সিটি আসে না। প্রথমে ভেবেছিলাম এমনিতেই হয়তো চলে আসবে, কিন্তু এখনো আসে না। আর ওকে অনলাইনেও কোথাও পাচ্ছি না। আমার ফ্রেন্ডরাও খোঁজ নিয়েছে, ওরা যে বাসায় থাকতো সেখানে ওরা নেই, বাসা ছেড়ে দিয়েছে। ফারার পুরো কথা মন দিয়ে শুনল শুদ্ধ বেশ ভালোই অবাক হয়। মায়েরার অসুস্থতার পর তো অন্তরার আর খোঁজ নেওয়া হয়নি। নাসিমের দিকে তাকিয়ে বলে। কি রে, অন্তরার খবর জানিস? নাসিম ভাবলেশীনভাবে বলে। না, আমি কিভাবে জানবো? শুদ্ধ ফারার উদ্দেশ্যে বলে। আপাতত আমরা কেউই ওর খোঁজ জানি না। আমি খোঁজ করে নিয়ে তোমাকে জানাবো। ফারা মৃদু স্বরে বলে। আচ্ছা। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। ফারহা পাখি, তোমার ভাইকে বলো ও যেন কিপটামি বাদ দিয়ে আমাকে ব্র্যান্ডের খাট কিনে দেয়। ফারা দাঁত কিরমির করে বলে। তুমি চরম লেভেলের অসভ্য শুদ্ধ শুদ্ধ ধমকে বলে। ভাই বলে দেখো একবার, তুলে আছাড় মারবো একদম। ফারা কল কেটে দেয়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে নাসিমের দিকে চেয়ে বলে। বউয়ের থেকে ভাই শুনতে শুনতে কবে না জানি নিজের বাচ্চা হলে তার মুখে আব্বা, তার মুখে আমাকে মামা ডাক শুনতে হয়। নাসিম তার বাড়ির দিকে যেতে যেতে বলে। এই কথাটা যেন ফলে যায়, এই জন্য আমি সামনের শুক্রবার মসজিদে জিলাপি বিলাবো। শুদ্ধ রেগে বলে। এই বেদ্যপ, তোর বিয়ে হবে না, দোয়া করে দিলাম। নাসিম মৃদু স্বরে বলে। আমি বিয়ে করবও না। শুদ্ধ নাসিমের কথাটা শুনে বলে। আমার বিয়েতে আসবি কিন্তু। নাসিম একবার পিছু ফিরে তাকায়, মৃদু হেসে বলে। অত কষ্ট কিভাবে সহ্য করব? বারবি ডলের বিয়ে দেখার শক্তি নাই। জোর করিস না ভাই, থাক যাই। কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল নাসিমের দিকে। ছেলেটা অদ্ভুত, খারাপ লাগে তার। এর সমাধান কি? শুদ্ধ বেশ ভালোভাবে খোঁজ খবর নেয়, কয়েকজনকে কল করে, কিন্তু অন্তরার কোনো খোঁজই পেল না। কোথায় উধাও হলো বেশ চিন্তিত হলো। ভাবলো আগামীকাল শহরে গিয়ে আরো ভালোভাবে খোঁজ নিবে। অন্তরার গ্রামের বাড়ি চেনে না, নয়তো সেখানে খোঁজ নেওয়া যেত। তবে শুদ্ধ আন্দাজ করছে অন্তরা ইচ্ছা করে এই শহরে নেই, অথবা থাকলেও তাদের সবার আড়ালে থাকতে চাইছে। ইরফান আর মায়রার মাঝে ঝামেলা প্লাস মায়রার ব্রেনে চাপ ফেলা, দুটোতেই অন্তরার বেশ বিরক্তিকর কাজ ছিল। ভাগ্যিস ইরফান জানে না, নয়তো অন্তরাকে কি করতো কে জানে। বড় হয়ে বন্ধুদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েই যায়। এদিকে নাসিম, ওদিকে অন্তরা। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার পরপর ইরফান আর মায়রা গ্রাম থেকে এসে পৌঁছেছে। ইরফান বাড়ির ভেতরে আসেনি, মায়রাকে নামিয়ে দিয়ে সে অফিসের দিকে গিয়েছে। মায়রা বিরক্তি নিয়ে বাড়িতে আসে, নামাজ পড়ে মিলাকে কল করে। সে কল রিসিভ করে না, মায়রার মন খারাপ হয়। মিলা তার উপর মারাত্মক রেগেছে। কলেজে গিয়ে কত তেল মেখেছে, কিন্তু ওই বান্দি গলেনি। মায়রার সাথে এত কিছু ঘটেছে অথচ সে কিছু জানে না। এটা নিয়ে তার রাগ কবে যে ভাঙাতে পারবে বেচারির রাগ। আজ সে পণ করেছে এই মেয়ে যতক্ষণ তার ফোন তুলবে না সেও কল দেওয়া থামাবে না। সত্যি সত্যি মায়েরা পুরো 15 বার টানা কল দিল ধৈর্য নিয়ে। এরপর একটা ক্লান্তির শ্বাস ফেলে 16তম বার কল দিলে কল রিসিভ হয়। মায়েরা খুশিতে কিছুটা লাফিয়ে ওঠে, সাথে সাথে অনুনয় সুরে বলে। তুই এবার সোনা পাখি, আমি 1000 বার কান ধরে উঠবোস করবো ময়না, একটু কথা ক আমার সাথে। এই ময়না। ওপাশে মিলা ঠোঁট টিপে হাসছে, একে ভালোই জব্দ করেছে। কত বড় সাহস শুধু মুখে বলবে বান্ধবী, আর কাজের বেলায় অষ্টরম্বা। তা তো হবে না। এত বড় অসুখ বাদিয়ে কাটিয়ে এলো, অথচ তাকে দুদিন আগে জানালো। এসব সে মানবে নাকি? মায়েরা আবারও অসহায় কণ্ঠে বলে। কথা বল রে, তুই আমার শ্যামা মায়ের বোন, আমার খালা। এমন করলে কিন্তু আমার সেই খারাপ লাগে। মিলা এবার গলা ঝেড়ে বলে। ঠিক আছে, ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। মায়েরা হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে। অবশ্যই অবশ্যই, আমি তো এরপর থেকে সবার আগে তোকেই বলবো, শেষ বলার আগেও তোকে বলবো, পাক্কা ময়না। মিলা হেসে বলে। ওমা, তোর বরের থেকে আমায় বেশি ইম্পর্টেন্ট দিবি নাকি? দিনে বাসর রাতে আমাকে প্রক্সি দিস, তোর জামাই আঙুল চুষবে বসে বসে। মায়েরা চোখ মুখ কুচকে তাকায়, রেগে বলে। এক থাবড়া খাবি বেয়াদ্দপ। মিলা মিটিমিটি হেসে বলে। বুঝেছি বুঝেছি, এতদিন ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। এখন তোর তৃষ্ণার্ত বরকে সঙ্গ না দিলে তোর অঙ্গই পড়বে, তাই না ময়না? মায়েরা কোমরে হাত দিয়ে রেগে বলে। আর একটা ফালতু কথা বলে না, তোর ভবিষ্যৎ জামাইরে উগানটা পাঠায় দিব বলে দিলাম। মিলা হেসে বলে। আমাকেও পাঠাস রে, টিকিট ছাড়া বিনা পয়সা যেতে মজাই লাগবে। মায়েরা হেসে বলে।
আরে ময়না, ওখানে গিয়ে তোর জামাইয়ের চারপাশে হাত পা টিপে দেয়া মেয়েদের দেখিয়ে তোর অঙ্গ চালানোর ব্যবস্থা করব আমি। মিলা ভোতা মুখ করে রাখেছি। মেয়েরা কি ছোট ছোট কাপড় পরে থাকে, অমন জায়গায় তার জামাই গেলে সে হার্ট ফেল করবে। মায়েরা এসব রেখে বলে, তুই কালকে এখানে আসবি কিন্তু মিলা, একটা বাহানা দেখাইলে চটকানা খাবি। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফান অফিস থেকে ফিরে বেডের দিকে নজর করলে দেখলো মায়েরা ঘুমিয়ে গিয়েছে। মায়েরার বিড়াল লিও মায়েরার পাশেই ঘুমিয়ে আছে। মায়েরা লিওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইরফান বিরক্ত হলো, এগিয়ে গিয়ে লিওকে নিয়ে মেঝেতে রাখা অনেকটা দোলনার মতো তার উপর শুইয়ে দিল। মায়েরার জন্য এই বিড়ালকে তার বাচ্চার মতো পালতে হয়, তার উপর আবার এটা তার বউয়ের সাথে ঘুমানোর শখ করে। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মারতে। লিওকে যথাস্থানে রেখে ইরফান মায়েরার দিকে একবার তাকালো, এরপর সে ফ্রেশ হতে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো মায়েরার এলোমেলো অবস্থা। প্রথম যেদিন মায়েরা তার রুমের বেডে ঘুমিয়েছিল অনেকটা সেভাবে ঘুমিয়েছে। বেডের কোনায় মাথা রাখা, চুলগুলো মেঝে ছুঁয়েছে, জামা উঠে ফর্সা পেট উন্মুক্ত হয়েছে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়েরার দিকে এগিয়ে এসে মায়েরাকে ঠিক করে শুইয়ে দেয়। জামা ঠিক করতে গিয়ে ঢোক গিলে শুকনো গলা ভেজায়। নিজেকে না দমিয়ে উন্মুক্ত পেটে দুটো গাঢ় চুমু আঁকে, দাড়ির খোঁচা লাগায়। মায়েরা ঘুমের ঘরে একটু নড়ে চড়ে ওঠে। ইরফান এগিয়ে এসে মায়েরার কপালে একটা চুমু খেয়ে সরে যায় মায়েরার থেকে, নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে যায়। মায়েরার হঠাৎই ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে ইরফানকে খুঁজলে পায় না। বেডে লিওকে না দেখে চিন্তিত হয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে লিওর জায়গায় তাকে ঘুমাতে দেখে বুঝলেও ইরফান এই কাজ করেছে। মায়েরা এগিয়ে গিয়ে ব্যালকনিতে ইরফানকে খুঁজলে পায় না। মায়েরার ভীষণ বিরক্ত লাগে। একে তো এসেছে 100 ঘন্টা পর, এসেই আবার নেই। মেজাজ খারাপ লাগে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে এগিয়ে যায়। ছাদের শেষ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়েরার নাকে সিগারেটের গন্ধ আসে। মায়েরা দ্রুত তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক চেপে ধরে। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদের মেঝেতে পা রাখে। ছাদের ডান দিকের কোণার দিকে ইরফানকে উল্টো হয়ে একটা চেয়ারে বসে থাকতে দেখে। ছাদের এ পাশে স্বল্প আলোর লাইট জ্বালানো। মায়েরা একবার ছাদের বাম দিকে তাকায়। ছাদের বাম পাশে দোলনা টানানো আছে। বেডরুমে যে দোলনা থাকে বেশ বড় সাইজের গোল। কানাডা থেকে আসার পরপরই ইরফান মায়েরার জন্য দুটো এমন দোলনা এনেছে। একটা ইরফানের পেন্টিং রুমে রাখা, আর একটা ছাদে। এখানে দোলনার উপর ছাউনি টানানো আছে, তবে তা ক্ষেত্র বিশেষে সরিয়ে ফেলা যায়। বেশ অনেকটা জায়গা জুড়ে ছাউনি দেওয়ার কারণে রোদ বৃষ্টিতেও যেন মায়েরার কষ্ট না হয়। মায়েরার দোলনাটি দেখে মনটা একটু ফুরফুরে হয়, তবে এসব রেখে ইরফানের দিকে মনোযোগ দেয়। মায়েরার মনে হলো ইরফান ভীষণ মনোযোগ দিয়ে কিছু করছে। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পিছনে দাঁড়ালে দেখতে পায় ইরফানের সামনে একটা বোর্ডের মতো ও কিছু, যেখানে সে তার ছবি এঁকেছে, সম্পূর্ণ হয়নি এখনো। পাশেই ছোট্ট একটা টেবিল, যেখানে বিভিন্ন রং রাখা। ইরফান একটু পরপর তুলিতে রং মাখিয়ে ছবির আকৃতি দিতে ব্যস্ত হয়। ইরফানের ঠোঁটের ফাঁকে সিগারেট, একটু পরপর সিগারেটটা বা হাতে নেয়, আবারও ঠোঁটের ফাঁকে রাখে, ডান হাতে পেন্টিংয়ে ব্যস্ত। মায়েরা এখনও নাকে তার ওড়না চেপে আছে। ইরফানের পিছন থেকে একটু বাম দিকে সরে এসে বা হাত বাড়িয়ে ইরফানের ঠোঁটে চেপে রাখা সিগারেটটা টান মেরে নিয়ে নেয়। ইরফান বা হাত এগিয়ে নিয়েছিল সিগারেট ধরার জন্য, তার আগে কেউ টান দেওয়ার সাথে সাথে ঘাড় বাঁকিয়ে তাকালে মায়েরাকে দেখে ভ্রু কুচকে তাকায়। মায়েরাকে নাক চেপে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান দ্রুত ঘাড় বাঁকায় ডান দিকে। তার নাক মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। মায়েরা বেশ অনেকক্ষণ এমন সিগারেটের ধোঁয়ার মাঝে থেকে এখন কেসে উঠল। ইরফান পকেট থেকে দ্রুত হাতে চুইংগাম বের করে মুখে দেয়। মায়েরার প্রবলেম জানার পর থেকে সিগারেট আর চুইংগাম সবসময় একসাথেই রাখে সে। চুইংগাম চিবোতে চিবোতে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা এখনো সিগারেটটা হাতে ধরে আছে। ইরফান মায়েরার হাত থেকে সিগারেটটা নিতে গেলে মায়েরা দ্রুত তার হাত সরিয়ে নেয়। ইরফান ভ্রু কুচকে বলে, নিভিয়ে দিচ্ছি, এদিকে দাও। মায়েরা নাক থেকে ওড়না সরিয়ে বলে। এই সিগারেট আমি খাবো। ইরফান বিস্ময় কণ্ঠে বলে। হোয়াট? মায়েরা দুবার কেশে নিয়ে বলে, আপনি সিগারেট খেয়ে নিজের আয়ু কমাচ্ছেন, আমিও এইভাবে নিজের আয়ু কমাবো? আমি আপনার বউ হই না? আমার একটা দায়িত্ব আছে তো, নাকি? ইরফান চোখ ছোট ছোট করে বলে। স্টুপিড, এসব ফালতু কথা বলছো কেন? মায়েরা রেগে বলে, আপনি ফালতু জিনিস খাচ্ছেন আর আমি ফালতু কথা বলেই দোষ? আমিও সিগারেট খাবো। কথাটা বলে আরো বেশ কয়েকবার কাশলো মায়েরা। ধীরে ধীরে কাশি বাড়ছে। ইরফান দ্রুত চেয়ার থেকে উঠে মায়েরার হাত থেকে সিগারেট নিতে গেলে মায়েরা পিছিয়ে যায়। ইরফান রেগে যায়। এই স্টুপিড সমানে কাশছে তবুও জেদ করছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়েরাকে চেপে ধরে মায়েরার হাত জোর করে সিগারেট নিয়ে দু আঙ্গুলের মাঝে চেপে জ্বলন্ত সিগারেট নিভিয়ে দেয়। মায়েরার শরীর খারাপ লাগছে। ইরফান হাতে সিগারেট ছুঁড়ে ফেলে ডান হাতে মায়েরার গালে দিয়ে মৃদুস্বরে বলে, বেশি খারাপ লাগছে? মায়েরা ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদুস্বরে বলে, খারাপ লাগছে। ইরফান মুখের চুইংগাম ছুঁড়ে ফেলে দেয়। এরপর মায়েরা ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে বলে, জেদ করবে না, রেগে যাই আমি। মায়েরা মুখ বাঁকিয়ে বলে। আপনি এসব ছাইপাশ খেলে আমিও রেগে যাই। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, রাগ করার পারমিশন দিয়েছি, বাট জেদ করার না, ওকে? মায়েরা বাচ্চাদের মতো করে বলে,
আপনি আর সিগারেট খাবেন না। ইরফান মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, কিছু বলল না। মায়রা টেনে নিয়ে গিয়ে তার পেন্টিং বোর্ডের সামনে বসে মায়রাকে তার কোলে বসায়, মৃদু স্বরে বলে। দূর থেকে সিঙ্গেল দেবে, তাহলে তুমি আসার আগে সিগারেট ছুঁড়ে ফেলবো। মায়রা কিছু বলতে চাইলে ইরফান এড়িয়ে গিয়ে বলে। তোমার লিওকে এঁকেছি, যদিও ও আমার এনিমি, বাট তোমার ভালো লাগে বলে এঁকেছি। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, ইউ নো। তোমার জন্য আমার এনিমিকে রেখেছি। হাউ ইজ দিস পসিবল? ইরফানের কথায় মায়রা হেসে ফেলল। পিকটার দিকে তাকালে দেখলো তার দুটো পিক আঁকা। একটিতে সে লিওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আরেকটি বেডের কোনায় শুয়েছে, চুলগুলো মেঝেতে ছুঁয়েছে। তবে পেটের দিকে নজর পড়লে মায়রা লজ্জা পায়, ইরফানকে ঠেলে বলে। আপনি আসলেই অসভ্য লোক। এসব কি এঁকেছেন? ইরফান এই কাগজ রেখে আরেকটা সাদা কাগজ রাখে সামনের বোর্ডের উপর। আবারও নতুন কিছু আঁকতে হাতের সাহায্যে তুলি ঘোরায় আর ঠোঁট বাঁকিয়ে বলে। আরও অনেক কিছু আঁকতে পারি, তুমি চাইলে স্টার্ট করবো। মায়রা খুব ভালোই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে, দ্রুত বলে। আমি পেন্টিং শিখতে চাই। ইরফানের হাত থেমে যায় আর চোখে মায়রার দিকে তাকায়। হাতের তুলি মায়রার ডান হাতে ধরিয়ে দেয়। এরপর ইরফান মায়রার ডান হাত তার হাতের মাঝে নিয়ে হাত ঘোরায়। মায়রা বেশ খুশি হলো। ইরফান খুব বেশি সময় নেয় না, প্রায় 20 মিনিটের মাঝে একটা ছবি আঁকে। মায়রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান এখন যে পিকটি এঁকেছে এটা তাদের বর্তমান অবস্থার পিক, মানে ইরফানের কোলে মায়রা বসে আছে। এটা সাইড থেকে এঁকেছে, ছাদের এর কিছু অংশ এঁকেছে, সাথে রাতের আকাশ। মায়রা বাম হাত গালে দিয়ে ইরফানের বুকে মাথা রেখে হেলান দিয়ে বলে। আপনি এত সুন্দর করে কিভাবে আঁকেন? ইরফান বাহাতে মায়রার কাঁধ থেকে ওড়না সরিয়ে কাঁধে একটা চুমু আঁকে। মায়রা ঢোক গেলে ঠিক হয়ে বসে। ইরফান ঠোঁট বাঁকায়। ছবিটির বাকি ফিনিশিং দিতে দিতে মৃদুস্বরে গায়। এটুকু গেয়ে থামে ইরফান। মায়রা এদিক ফিরে নিজে থেকে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান আর চোখে তাকালো মায়রার দিকে। মায়রা ইরফানের গলায় মুখ ঠেকে মিষ্টি কণ্ঠে এরপর গেয়ে উঠে। সখা তোমারে বাঁধিব আমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। ইরফান ভীষণ অবাক হয় মায়রার কণ্ঠে এটুকু গান শুনে। হাতে তুলি রেখে দেয় টেবিলের উপর। দুহাতে মায়রাকে জড়িয়ে নিয়ে মায়রার বাম কাঁধে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে। ভেরি সুইট ভয়েস। মায়রা লজ্জা পায়। ইরফানকে ধরে রেখে চোখ বুজে রাখে। ইরফান মায়রার গাওয়া পরের লাইন থেকে গায়। এটুকু গেয়ে ইরফান মায়রার মুখ তার গলা থেকে সরিয়ে আনে। মায়রা চোখ বুজে রেখেছে। মৃদু আলো ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করে। দুহাতের বাঁধন শক্ত করে মায়রাকে আগলে নেয়। সময় নষ্ট না করে অধরে অধর মেলায়। মায়রা কেঁপে ওঠে। বেশ কিছু সময় পেরোলে ইরফান মায়রাকে ছেড়ে নেশালো চোখে তাকায় মায়রার দিকে। মায়রাও চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঢোক গিলে বলে। আই নিড ইউ ওয়ার্ড ফ্লোর রাইট নাও। কথাটা শুনে মায়রা তরাক করে ইরফানের দিকে তাকায়। ইরফানের কণ্ঠ মায়রার কাছে সেদিনের মাতাল ইরফানের মতো লাগে। তার শরীর মৃদু কাঁপছে। দৃষ্টি নামিয়ে ইরফানকে ছেড়ে ইরফানের কোল থেকে নেমে দাঁড়ায় মায়রা। সময় নষ্ট না করে ইরফানও চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মায়রা পিছিয়ে যেতে যেতে কাঁপা কণ্ঠে বলে। আর কদিন পর আমাদের বিয়ে। ইরফান ঘোরের মাঝে একটু একটু করে এগিয়ে যায় মায়রার দিকে, একই সুরে বলে। সো হোয়াট? ফার্স্ট ওয়াইফের সাথে ফার্স্ট বছর, সেকেন্ড ওয়াইফের সাথে সেকেন্ড বছর। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে, পিছিয়ে যেতে থাকে। আমতা আমতা করে বলে। এটা তো বেডরুম নয়। ইরফান সাথে সাথে উত্তর করে। আই উইল ম্যানেজ। মায়রা তবুও পিছিয়ে যায়। ইরফান প্রশ্ন করে। আমি তোমাকে ওয়ার্ড ফ্লোর। মায়রা ঠোক গিলে শুকনো গলা ভিজিয়ে আমতা আমতা করে বলে। হাজবেন্ড। ইরফান তার পায়ের গতি থামায়। এগিয়ে গিয়ে ছাদের দরজা আটকে দেয়, ছাদের লাইট অফ করে দেয়। এরপর মায়রা থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে। আই এম ওয়েটিং ফর ইউ, স্টপ অ্যান্ড কাম। ইরফানের কথায় মায়রা থেমে যায়। ইরফান মৃদু হেসে ডান হাত বাড়ি আবারও মাতাল কণ্ঠে বলে। কাম ওয়ার্ড ফ্লোর। মায়রা বারবার ঢোক গিলে এলোমেলো পায়ে দুপা এগুলে ইরফান টান মেরে মায়রাকে তার কাছে নিয়ে আসে। মায়রা ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়রার মুখ উঁচু করে ধরে। মায়রার দৃষ্টি নিচু। ইরফান মৃদু স্বরে বলে। তুমি কাঁপছো কেন? মায়রা মাথা নিচু করে রেখেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে। সরি। ইরফান মায়রার কথায় সূক্ষ্ম হাসলো। হঠাৎই মায়রাকে উল্টো ঘুরিয়ে একটানে মায়রার জামার চেন খুলে দেয়। মায়রা কেঁপে উঠে। ইরফান মায়রার পিঠে বিদ্যমান কালো তিলটায় ঠোঁট ছোঁয়ায়। মায়রা থেমে থেমে ডাকে। শিশরাজ। ইরফান মায়রাকে পেছন থেকে জড়িয়ে নেয়। কাঁধ থেকে মায়রার ওড়না টান মেরে ছুঁড়ে ফেলে। পেছন থেকে মায়রার গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে। আই লাইক দিস নিউ নেম। মায়রা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান মায়রাকে আগলে নিয়ে মৃদু স্বরে গেয়ে ওঠে।
এরপর থেমে যায়। মায়রার মুখ ডান দিকে ফেরায়। হুট করে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা যেটুকু ভর নিজের উপর রেখেছিল সেটুকু ইরফানের উপর ছেড়ে দেয়। ইরফান পিছন থেকে দুহাতে মায়রাকে উঁচু করে ধরে। এভাবে কয়েক পা এগিয়ে গিয়ে দোলনার সামনে দাঁড়ায়। এরপর মায়রার ঠোঁট জোড়া ছেড়ে কিছুটা ধাক্কা দিয়ে ফেলে দেয় দোলনার মাঝে মায়রাকে। মায়রা নামতে নিলে ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দোলনার ভেতর গিয়ে মায়রাকে জাপটে ধরে। ফিসফিসিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। আজ দম বন্ধ হয়ে মরে গেলেও এক চুল পরিমাণ ছাড়ছি না। ইরফানের কথাগুলো শুনে মায়রার শরীরে কাঁপন ধরে, কেমন ছটফট করে। ইরফান মায়রাকে ছেড়ে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড কি প্রবলেম? মায়রা ঠোক গিলে মাথা নিচু করে মিনমিন করে। আপনাকে ভয় লাগছে। ইরফান ব্যস্ত হাতে তার পরনের শার্টের বোতাম খুলে। মায়রা পিছিয়ে যায়, ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান তার শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মায়রার ডান পা ধরে টেনে তার কাছে আনে। দুহাতে শক্ত করে মায়রাকে জড়িয়ে নিয়ে নরম সুরে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে, ডোন্ট বি স্কেয়ার্ড, ইউ নো ইউ আর মাই হার্ট। আই ওয়ান্ট হার্ট মাই হার্ট। ভয় পেও না, তুমি জানো না তুমি আমার হার্ট। আমি আমার হাতকে আঘাত করবো না। কথাটা বলে ইরফান মায়রার গলায় গাঢ় চুমু এঁকে একই সুরে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই নিড ইউ। বাট ফ্লোর, আই উইল ডু মাই বেস্ট টু বি এ জেন্টেলম্যান উইথ ইউ, ওকে? মায়রা বোধহয় একটু শান্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। ডান হাতে টান মেরে মায়রার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। সময় যত পেরোয় ইরফান তত মায়রাতে মত্ত হয়। মায়রা কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, শেষ রাজ। এলোমেলো ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ায়। মাই বাট ফ্লোর। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রার কানের পিঠে চুমু এঁকে মাতাল কণ্ঠে গেয়ে ওঠে, ঝলসানো রাতে পোড়া পড়াতে তুমি আমার অন্ধকার আর রসনাই। মায়রা চোখ বুজে নেয়। ইরফান আরো খানিক এলোমেলো হলো। মায়রাকে এলোমেলো করতে ব্যস্ত হলো। আজ ইরফান মায়রার সাথে সাথে প্রকৃতিও যেন হঠাৎই এলোমেলো হলো। দমকা হাওয়া ছড়িয়ে পড়ল প্রকৃতি জুড়ে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। ইরফানের সেসবে খেয়াল নেই। এতদিনের একটু একটু করে জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা তার বার্ড ফ্লাওয়ারকে মাখাতে ভীষণই ব্যস্ত সে। চোখের উপরে আলো এসে পড়ায় মায়রা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝলো সে বেডের উপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারোর সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়রা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের উপর পা তুলে কোলের উপর ল্যাপটপ রেখেছে, আর একটু পরপর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মায়রা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জামাখা চোখ জোড়া নামিয়ে নেয়। সে রাগী ইরফানকে দেখছিল। সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতি পূর্ণ ভালোবাসা দেখেছিল, তবে উন্মাদ ইরফানকে গতরাতে দেখেছে। গতরাতে প্রায় সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার উপরে ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা, সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়রা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কিনা? শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নশা করলে খেতে প্রবলেম হয়। শান্ত থাকো জান। কথাটা ভাবতেই মায়রা কেঁপে উঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান, দুটো মানুষকে মেলাতে মায়রা হিমশিম খায়। চোখ বুজে বিড়বিড় করে, মিথ্যেবাদী লোক একটা। জেন্টেলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে বালিয়ে জলস্থি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে চেয়ে বলে। কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়রা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। ইরফানের চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে লুকায়। ইরফান ভ্রু কুচকে বলে, উঠে এসো। মায়রা চাদরের নিচে চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয়েক মাস সে ইরফানের সামনেই পড়বে না, মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়রা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, একই স্টার্ট করছে। এক রাতেই এত এডিকশন হয়েছো যে সকাল হতে না হতেই হাজবেন্ডকে ইনডাইরেক্টলি ডাকছো। ভেরি গুড। মায়রা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে ওঠে। না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনে শার্ট খুলে রাখলো। মায়রা ঢোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে। সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়রার দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু যতে চাইলে ফাস্ট করো, নয়তো উইথাউট ড্রেসেই আমার সামনে দাঁড়াতে হবে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান,
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়েরা লজ্জায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরে শার্টটা পরে নিল। অর্ধেক বোতাম লাগাতে ইরফান এগিয়ে গিয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না, দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়েরাকে নামিয়ে দেয়। মায়েরা দু হাতে চাদর খামচে দাঁড়িয়ে আছে, মাথা নিচু রেখেই মিনমিন করে বলে। আপনি যান প্লিজ। ইরফান মায়েরার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে অসহায় কণ্ঠে বলে। জ্বর আসলো কেন তোমার? মায়েরা রেগে যায়, মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে। অসভ্য লোক, আদর করেছেন আমায় তাই জ্বর এসেছে আমার। ইরফান চোখ ছোট ছোট করে বলে। আদরে তো করছে, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট করতে না বলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়েরা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতরে হাত রেখে ইরফানকে ঠেলে বলে। আপনি যান। ইরফান মায়েরার পিছনে হাত দিয়ে টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দুহাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোক গিলে দুহাতে মায়েরাকে জড়িয়ে নিয়ে বলে। এভাবে কাছাকাছি আসলে এগেন লজ্জা ভাঙানো মেশিন মানবো না। মায়েরা বারবার শুকনো ঢোক গিলে ইরফানকে ছেড়ে দেয়। দুহাতে পরনে শার্ট টেনে ধরে মাথা নিচু করে বলে। এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মায়েরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। তার শার্ট বারবার কাঁধ বেয়ে পড়ে যাচ্ছে আর মায়েরা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টের অবস্থান। ইরফান বিড়বিড় করে। ভেরি লিটল গার্ল। মায়েরা এখনো ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে। এগোচ্ছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে বলে। তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে? কাম। মায়েরা চোখ বড় বড় করে বলে। জীবনেও লাগবে না, আপনি যান অসভ্য লোক। ইরফান তবুও এগোয় মায়েরার দিকে। মায়েরা আর এক পা পিছন দিকে দিলে পা বেঁধে ঠাস করে বাথটাবের ভিতর পড়ে যায়। বাথটাব ভর্তি পানি। মায়েরা সারা শরীর জ্বলে উঠলো, সাথে সাথে গায়ে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মায়েরা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা স্বচ্ছ জলজল করা মায়েরাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভেজায়। মায়েরা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে। পানির ভিতর থেকে উঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মায়েরাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়েরা বুঝতেই পারেনি, বেচারি চেঁচিয়ে ওঠে। ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মায়েরার গলায় নাক ঘষে বিড়বিড়িয়ে বলে। তুমি এত বিউটিফুল কেন বাটলার? মায়েরার দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতি আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়েরার পরনে শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। মায়েরা দুহাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে। দয়া করে ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে তাকায়, মায়েরাও তাকায় ইরফানের দিকে। এইটুকু সময়ে ইরফানের চোখ দুটো কেমন লাল হয়েছে দেখে মায়েরার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়েরার দু চোখের পাতায় চুমু আঁকলো। মায়েরা চোখ বুজে নেয়। ইরফান মায়েরার হাত সরিয়ে মায়েরার শার্টের বোতামগুলো খুলে দেয়। দুহাতে মায়েরাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে। বাটলার, আমি তোমাকে একটি মেডিসিন দোকান কিনে এনে দেবো, উইল রিকভার সুন। কথাটা বলে মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরাও যেন তার সব ব্যথা ভুলতে বসলো। শরীরের জ্বলুনি জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মায়েরা এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়েরাকে টেনে জড়িয়ে ধরলো, বহু কষ্টে উচ্চারণ করলো। ইটস ওকে, স্টপ করছি। মায়েরা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরার মায়া হলো, মাথা নিচু করে মিনমিন করে বলে। এখানে না, ঘরে চলুন। ইরফান মায়েরার আশকারা পেয়ে দ্রুত মায়েরাকে টেনে নেয় নিজের দিকে। মায়েরার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে। নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়েরাকে আর কিছু বলার সুযোগই দিল না। আবারও মায়েরাতে মত্ত হয়। এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে। ইউ আর এ গুড গার্ল, তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে জান? ইরফানের এই নতুন নেওয়া নামটায় মায়েরা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মায়েরা ব্যথাতুর মুখে না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান কাল পাত্র সব ভুলে শুধু তার বার্ড ফ্লাওয়ারকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উদ্গ্রীব হলো। শাওয়ার শেষে ইরফান মায়েরাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। মায়েরা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়। হাতে নুডলসের বাটি নিয়ে মায়েরার পাশে বসে মৃদু স্বরে ডাকে। বাটলার। মায়েরার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মায়েরার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখলো মায়েরা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত।
ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করলো। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মায়রা একটু নড়ে চড়ে উঠে চোখ মুখ কুচকায়। ইরফান মায়রার মুখে ছোট ছোট চুমু আঁকলো, ঠোঁটের কোণে চুমু আঁকলো। মায়রার ঘুম হালকা হয়, চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসলো। মায়রা মিনমিন করে বলে, আমার ছাড়ুন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের উপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট হাগ করো, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মোচড়ামুচড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে। নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পড়ে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। ইরফান দ্রুত বা হাত মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রা চোখ বুজে রেখেছে, গালের একপাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বাট ফ্লোর। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করায় চোখের করে পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়। বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেডের উপর রেখে দুহাতে মায়রাকে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, কি খেতে চাও? এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিছু না। খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। মা হতে চাও? হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেললো। মায়রা জিভ কাটে, না বুঝে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাই না, বিকজ ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়রা এত লজ্জা লাগছে। ইরফান মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখতে রাখতে বলে, বার্ড ফ্লোর দেখতে লিটল গার্ল হলেও মনে দিয়ে থেকে অনেক বড়। আই এম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছা করছে। এই লোকটা তাকে সারা দিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বা হাতে কুশনটি ক্যাচ ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিট আসছে, ওয়েট। মায়রা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দিবে। অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়রা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে উঠে। দুর্বল শরীর নিয়ে আর বেডে থেকে নামলো না। কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবুও বেশ কয়েকটা ঝালঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখলো মায়রা ঘুমিয়েছে। আবারও সে বুঝলো মায়রার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডেকে মায়রাকে জাগায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দুহাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বাট ফ্লোর। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ওষুধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টো কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরো শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমো, আমাকে ঘুমোতে দাও, এমনিতেই সারা রাত ঘুমোতে দাওনি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে, বিড়বিড় করে। অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলো, দেখলো মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করে দেখলো জ্বর নেই।
ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না মায়েরা, সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়, বেরিয়ে এসে জোহরের নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিসে যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়েরার গলা আরেকবার চেক করে, মুখ নামিয়ে মায়েরার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশে চেয়ারে বসলে রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়েরার কথা জিজ্ঞাসা করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়েরার জ্বর কেন আসলো, তার ছেলে আবার মারলো না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতঃপর তারেক নেওয়াজ চিন্তিত ও কণ্ঠে বলেন, মায়েরা, আম্মুকে মেরেছ নাকি? জ্বর বাঁধলো কিভাবে? ইরফানের মুখের খাবারটুকু গিলে ভাবলেশীন ভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম। দিস গট দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুক করে কেসে ওঠে, চোখ বড় বড় করে বলে। মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদাকে বিবাহ এটা ক্লাস বানানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসবে হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমার ক্লাস করাইতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভ্রু কুচকে বলে, জানো তাহলে মানামানি করছিলে কেন? স্টেন্স। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে, বিড়বিড় করলো, ছেলেটা আমার, আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখলো, এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রোমা, হসপিটালে বাচ্চাদের যে নির্বন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে বদল হয়ে যায়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন, স্বামীর পানে রেগে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।